কে বলবে মধুজা তারা সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটো তো রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। দেখলে তো রিন্টুর সাথে কি হলো? কখনো এরকম করবে না। হ্যাঁ রে বোন, কি হয়েছে রে? মা স্নান করতে গেছিল তাই আমি থালা ধুচ্ছিলাম, কিন্তু এত চেঁচামেচি শুনে আর আশা হয়নি। কি হয়েছে বলতো? আর বলিস না, রিন্টু খেলতে খেলতে সাইকেলের স্পোকের ভেতর হাতটা ঢুকিয়ে দিয়েছিল, কিছুতেই বেরোচ্ছিল না। শেষে রবিদা এসে রবিদা আর নীরা বৌদি মিলে হাতটা বার করলো। তাতে কি কষ্ট কমে? আবার রবিদা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর লীলা দিদাকে তো জানিসই, তখন থেকে যা নয় তাই বলে সাপসাপান্ত করছে। রিন্টু, রিন্টু কোথায়? কি হয়েছে রিন্টুর? আমি বাজার থেকে আসার সময় শুনলাম ওর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? রিমাদি শান্ত হও তুমি। ওর কি হয়েছে সবগুলো ঠিক হয়ে যাবে। তুমি বসো না এখানে, শান্ত হও। একটু বৌদি রবিদা নিয়ে গেছে তো ডাক্তারখানায়। রবি নিয়ে গেছে, তাহলে আমি নিশ্চিন্ত, আর কোনো চিন্তা নেই। এই শব্দ, এই কিসের কথা? রিমাদি, এই এত চেঁচামেচি করে বলার কি আছে? এরপর থেকে যখন বেরোবো না আমি বেঁধে রেখে যাবো সবাইকে। রিমাদি কি করছো? কি ওকে বকাবকি করছো কেন? ওরা তো বাচ্চা, ওরা কি জানে নাকি এরকম হবে? আরে রবিদাটা কে? মানে ওনার পরিচয় তো পেলাম না। দিদি, রবিদা হলো এই এলাকার বিখ্যাত সেলসম্যান। ও বাড়ি বাড়ি গিয়ে ইনস্টলমেন্টে জিনিস বিক্রি করে। জানো তো, এই পাড়ায় অনেকের বাড়িতে রবির জন্য টিভি, ফ্রিজ সব হয়েছে। আসলে কি বলতো, এখানে তো সবাই ওসব কিনতে পারে না, আর দোকানে গেলে ইনস্টলমেন্টেও দেয় না। রবি সবাইকে ইনস্টলমেন্টের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, এসে গেছি, আমরা এসে গেছি। এই তো। কি হয়েছে? দেখি একটু। কিচ্ছু হয়নি বৌদি, কিচ্ছু হয়নি। হাতটা দেখি একবার, দেখা তো। খুব ব্যথা করছে না? আমার কিছু হয়নি, ব্যথা করছে না। দেখলে তো ব্যথা করছে না। আচ্ছা, ডাক্তার কি বলে সেটা তো বলো। ডাক্তার ওষুধ লাগিয়ে দিয়েছে, ইনজেকশন দিয়ে দিয়েছে, তোমার কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? সাইকেলে একদম উঠবি না, বুঝলি? বৌদি এগুলো তুমি রাখো, ঠিক আছে? আমি এখন আসি। আরে নতুন মুখ মনে হচ্ছে। নমস্কার, আমি রবি। আপনারা কি পাড়াতে নতুন থাকতে এসেছেন? হ্যাঁ, ও হলো নীরা। ও আর ওর স্বামী ইন্দ্র এ পাড়ায় নতুন থাকতে এসেছে। আর এ হলো মন, নীরার বোন। নমস্কার। এবার তো তাহলে আমার একটা নতুন কাস্টমার বাড়লো, তাই না বৌদি? আপনার ঘরের জন্য যা যা জিনিস প্রয়োজন হবে সব আমাকে বলবেন, হ্যাঁ? আমি সবকিছু বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু হ্যাঁ, বাজার থেকে অনেক কম দামে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই নির্মলা, শোনো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোতে হবে। মাকে কিন্তু বলো আমরা দেখা করতে এসেছিলাম। আমি বলে দেবো গো। আর আরেকটা কথা, তোমার দাদা না একা থাকবে, কাজের চাপে যদি খাবারটা নিয়ে যেতে ভুলে যায় না, তাহলে তোমরা একটু মনে করে পৌঁছে দিও। মানে যদি কিছু মনে না করো তাহলে। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে দেবো। এই তোমরা কোথায় যাচ্ছ? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। আমি মনকে বাড়ি ছাড়তে যাচ্ছি। ও আচ্ছা। এই নে মন, আসছি গো, আসছি, সাবধানে। আর সাবধানে যা। হ্যাঁ, বৌদি, বৌদি আমি কিন্তু খুব হতাশ হয়েছি, জানেন তো? হ্যাঁ? ভেবেছিলাম নতুন বৌদির সাথে আলাপ হয়েছে, কিছু না কিছুটা বিক্রি করতে পারবো, কিন্তু মনে হচ্ছে হলো না, জানেন? এক মিনিট, হ্যাঁ, আমাকে একটু সময় দিন, একটা জিনিস আমি একটু দেখাবো। আপনারা বাড়ি যাচ্ছেন, এই পারফিউমটা আপনার জন্য একদম পারফেক্ট, এটা রাখুন। দেখুন, মানে আমাকে ক্ষমা করবেন, আমি না এটা এখন নিতে পারবো না। কি মুশকিল, আপনি এরকম করছেন কেন? আরে আপনাকে তো টাকাটা এক্ষুনি দিতে হচ্ছে না, আপনি যখন ফিরবেন তখন মাসে মাসে টাকাটা দিয়ে দেবেন। এটা রাখুন। না না না, কিছু মনে করবে না, আমি সময় মতো আপনার কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ, আসছি এখন, চল। বৌদি, বৌদি দেখুন, আপনার সঙ্গে আলাপটা হয়তো আমার অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু আমাদের এই প্রথম পরিচয়ের স্মৃতিটা মনে রাখার জন্য আপনি পারফিউমটা রাখুন না, আপনি ইউজ করে দেখুন, খুব ভালো পারফিউম, আর মার্কেটে এর থেকে কম দামে কেউ দিতে পারবে না আপনাকে। ছাড় না, এত করে বলছে যখন নিয়ে নে। বলছিস? হ্যাঁ, ঠিক আছে, আমি নিচ্ছি, কিন্তু ইনস্টলমেন্টে না, টাকা দিয়ে নিচ্ছি। এক মিনিট। বৌদি এটার দাম 200 টাকা, আপনি আমাকে 170 টাকা দিন। হ্যাঁ আচ্ছা, এই নিন। থ্যাংক ইউ। জানেন তো বৌদি, আজ পর্যন্ত যেখানে যা যা বিক্রি করতে গেছি, আশেপাশের মহিলারা থাকলে না সবসময় জিনিসটা না কিনতে বলে, কিন্তু এই প্রথম
উনি একটা জিনিস বিক্রি করতে আমায় সাহায্য করলেন। থ্যাংক ইউ। আমরা এখন আসছি। হ্যাঁ, হ্যাঁ, চল মন। শোন, তোরা যেটা করছিস না তাতে সময় নষ্ট হচ্ছে। তুই ঘরের কাজ না করে বিশুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। আর বিশু, তুমি নিজের জন্য কাজ না খুঁজে মনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, এগুলো কি ঠিক হচ্ছে বল? তোরাই বল। অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে আসি, চলো। ব্যাগগুলো আমাকে দাও। তুমি কাজে যাওয়ার সময় নষ্ট করো না। শুধু শুধু আমাদের জন্য কাজের ক্ষতি করাটা ঠিক হবে না। কি রে বিশু, কি হয়েছে? এরকম করে বসে আছিস? কিছু হয়নি। কিছু হয়নি? কিছু হয়নি বললেই হলো? হ্যাঁ, আমি আমার বিশু নাতিকে চিনি না? হ্যাঁ রে, কি হয়েছে? মন খারাপ হয়েছে? শোন না বাবু, আমাকে আর মিথ্যে বলিস না, বল কি হয়েছে? ও কিছু হয়নি দিদা, মন আজ বৌদির সঙ্গে বাড়ি ফিরে গেল, এই আর কি। হ্যাঁ, সেটা তো ইন্দ্র বললো। ও হরি, এবার বুঝতে পেরেছি আমার বিশু নাতির মন খারাপের কারণটা কি। মন কদিন থাকলে এই বাড়িতে ঘন ঘন তোর সঙ্গে একটু দেখা হতো, তাই তো? তা কি হয়েছে? মন কি 7 সমুদ্র 13 নদীর পারে থাকে নাকি? তুই তো যখন খুশি গিয়েই দেখা করতে পারিস। সেটা সম্ভব হবে না দিদা, তুমি ভাবতে পারবে না বৌদি কিরকম কঠিন গলায় আমাকে কাজে মন দিতে বললো। এ তো আশ্চর্যের কথা। মীরা বললো? কিন্তু মীরা এমন কথা কেন বললো? সেটাই তো বুঝতে পারছি না দিদা। ও মা, তাই তো? দাঁড়া না, তুই চিন্তা করিস না, মীরা আসুক না, আমি না ঠিক ওকে বুকে দেবো। না না দিদা, তুমি কিছু বলতে চাও না। বৌদি বাপের বাড়ি থেকে ফিরে এলে আমি নিজেই বৌদির সঙ্গে কথা বলবো। আরে বাবা, কতদিন পর দেখলাম। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো মানুষদা? খুব ভালো। তোমার সুসংবাদটাও পেয়েছি। কি সুসংবাদ? এই দেখো, আরে তোমার মা হওয়ার খবর। কংগ্রাচুলেশন। ও নীরা, একটা কথা বলা হয়নি, আমি নতুন একটা বাড়ি কিনেছি। বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ, খবরটা দারুণ, কিন্তু বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। বাবা মা চায় আমার বিয়ে দিতে, কিন্তু ওই মেয়ে জুটছে না। এটাই তো হয় গো, কারোর কাছে কাজ থাকে, টাকা থাকে, কিন্তু বিয়ের জন্য মেয়ে থাকে না। আবার কারোর কাছে মেয়ে থাকে, কিন্তু হাতে কাজ থাকে না। এরকম ভাবে ভাবার তো কোনো কারণ নেই। সবকিছুই তো ভাগ্যের ওপর। নিয়তিকে কি কেউ খণ্ডাতে পারে? মেজদি, মেজদি, কখন এলি তোরা? বাইরে দাঁড়িয়ে আছিস কেন? না না না, আমি ওদের দাঁড় করিয়ে রেখেছি বাইরে। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়ি যাও, পরে কথা হবে। আচ্ছা আসছি। জানিস মেজদি, আজকে দিভাইও এসেছে, খুব মজা হবে। দিভাই এসেছে? হ্যাঁ, আমি যখন স্কুলে বেরোচ্ছিলাম তখনই তো এসেছে। সবাই মিলে আজকে খুব আনন্দ করবো। দিভাই, এই দিভাই, আয় মেজদি আয়। এই দিভাই, দেখ কে এসেছে, মেজদি। আজ আমাদের কত আনন্দের দিন। তুই ভাব, সেই পুজোর পরে আজকে আবার মেজদি এসেছে। আমরা সবাই মিলে না আজ খুব মজা করবো। এই দাঁড়া, আমি স্কুল ড্রেসটা ছেড়ে তাড়াতাড়ি চলে আসি, ঠিক আছে? আর মেজদি শোন, আমি কিন্তু এসে তোর সাথেই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এক্ষুনি আসছি। ডাক।
দি ভাই, আমার সেদিন খুব বড় ভুল হয়ে গিয়েছিল রে। আমার দি ভাইটা প্রেগনেন্ট জানা সত্ত্বেও আমি বসতে বলা তো দূর, বাড়ির থেকে বেরিয়ে যেতে বললাম। আর তাতে আমার দি ভাইয়ের এত অভিমান হয়েছিল, এই কটা দিনে একবার ফোন পর্যন্ত করতে পারলো না। না রে, তুই ফোন করিসনি বলে আমি একটুও রাগ করিনি। সে তো আমিও ফোন করতে পারিনি। সংসারের কাজ, তারপর ওর দোকানের কাজ, সবকিছু মিলে যে কবে এতগুলো দিন কেটে গেল বুঝতেই পারিনি। আমি সব খবর পেয়েছি রে নিরু। শুধু ইন্দ্রের দোকান কেন, তোদের আলাদা থাকতে যাওয়া, সব সুখ তো এখন সব তোর ভাগ্যে রে নিরু। আর আমার ভাগ্যে শুধুই শূন্য। দি ভাই, তুই এরকম কেন বললি? আমি তো শুনেছি রানাদা রেস্টুরেন্ট কিনেছে, নতুন করে ব্যবসা শুরু করেছে। তাহলে কি রে দি ভাই, বল, তুই এরকম মন খারাপ করে আছিস কেন? তোর ভাগ্যে কোনো সুখ নেই মানে? আমি বুঝতে পারছি না। আমাদের কিচ্ছু নেই নিরু, দোকান রেস্টুরেন্ট কিচ্ছু না। তাই সব হারিয়ে রানা সুইসাইড করতে গেছিল। আমি তো ভাবতেই পারছি না রানাদার মতো মানুষ সুইসাইড করার চেষ্টা করবে। দি ভাই, কাঁদিস না, দেখ কাঁদিস না। তোর সাথে যা ঘটে গেছে সেটা ভাবলেই তো আমার ঘাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা মন, তুই আর বাবা তো আমার বাড়ি গিয়েছিলিস, তখন আমাকে কিছু বললি না কেন? রানাদা এখন কেমন আছে রে? এই দি ভাই, না কেঁদে বল না রানাদা কেমন আছে? ও এখন ভালো আছে রে, কিন্তু জ্ঞান ফেরার পর ও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ও বেঁচে আছে। আমি যদি আগে জানতাম না তাহলে আমি তখনই চলে আসতাম। ও এখন সবসময় বাড়িতেই থাকে রে, খুব চুপচাপ হয়ে গেছে জানিস। আর যতবার কোনো কাজের কথা বলতে চাই কোনো উত্তর করে না, উঠে চলে যায়। আর বেশি জোরাজুরি করলে বলে আমি চাকরি করতে চাই না। আমি তো ভাবতেই পারছি না রানাদার মতো হাসি খুশি ছেলে এরকম করতে পারে। আচ্ছা মন, আমি প্রেগনেন্ট বলে বাবা আমায় কিছু জানাননি সেটা ঠিক আছে, কিন্তু তুই তো দুদিন আমার কাছে ছিলিস, তোর একবারও মনে হলো না এই ঘটনাটা আমাকে বলা উচিত, জানানো উচিত? বল। যেখানে বাবা আমাকে বারণ করেছিল সেখানে আমি তোকে কি করে বলতাম বল? মিউজিক, বাবা যদি তোকে বলতো সেখানে তোর হাজার ইচ্ছে থাকলেও তুই আমাকে বলতে পারতিস? বল আমাকে। হয়তো পারতাম না। এই দি ভাই, কাঁদিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। রানা, কাকু কি হলো, এখানে দাঁড়িয়েছিস কেন? চল ভেতরে গিয়ে বসবি। চল। না না, আমি ভেতরেই যাচ্ছিলাম, আমার একটা কাজ মনে পড়ে গেল জানো তো, ওই বাড়িতে যেতে হবে। আমি পরে আসছি। হ্যাঁ দি ভাই কাঁদিস না, দেখ সব ঠিক হয়ে যাবে। আরে নীরু, তুই কখন এসেছিস? এই তো বাবা, একটু আগেই আমি আর মন এসেছি। বাবা, আমি আর নিরু নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করছিলাম। বাহ, খুব ভালো, এই তো চাই। বোনেরা দুঃখ ভাগ করে নিবি, তাই না? ঝিনুক, আমার একটু জল দে তো। দিচ্ছি বাবা। হ্যাঁ রে, জানা কাজ করছে আমায় বলিস নি তো?
কাজ? রানা কাজ পেয়েছে? কই না তো। বাবা, রানা কাজ পেলে সে কথা তুমি জানবে না? হঠাৎ এই প্রশ্ন? না, ও তো বাইরে দাঁড়িয়েছিল। সে কি, রানা বাইরে ছিল? হ্যাঁ, চলে গেল, বললো কি কাজ আছে। রানা ভেতরে না ঢুকে বাইরে থেকে চলে গেল? কোথায় গেল বাবা? বাবা, জানিস মেজদি, আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। রানাদা বিষ খেয়েছে শুনেই না। না ঝিনুক, কান্না নয়। আরে তোরা বোনেরা তিথিকে শক্ত করে ধরবি, যাতে ও ঘুরে দাঁড়াতে পারে। তুই, বিথি, মন, নীরা, তোরাই তো রানা তিথির জোর, তাই না? দি ভাই, রানাদার জন্য তো সত্যিই চিন্তা হচ্ছে। জ্ঞান ফেরার পর ও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ও বেঁচে আছে। আর যতবার কোনো কাজের কথা বলতে চাই, কোনো উত্তর করে না, উঠে চলে যায়। তিথি তো বাড়িতে গেছে তো? জানি, ওখান থেকেই তো আসছি। তুমিও তো গিয়েছিলে রানাদা, আমাকে দেখে পালিয়ে এসেছো এখানে, তাই না? তুমি যখন সবটা জেনেই গেছো, তাহলে তুমিও বাকি লোকেদের মতো নিশ্চয়ই আমাকে খারাপ নজরে দেখবে। রানাদা, আমি কোনোদিন তোমাকে খারাপ চোখে দেখতে পারবো না। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমি ভালো মতো জানি তোমার মনটা কতটা বড়, কতটা সুন্দর। তবে একটা কথা বলতে হবে, তুমি কিন্তু বেশ সাহসী। যে কোনো মানুষের মুখের ওপর তার সত্যিটা বলে দিতে পারো, এটা কিন্তু তোমার গুণ। হ্যাঁ, খুব সাহসী। এতটাই সাহসী যে সবকিছু হারিয়ে আমি সুইসাইড করতে গেছিলাম। হ্যাঁ, সেই জন্যই তো আমি সাহসী বলছি, সাহসের কথাটা বলছি। যে কোনো মানুষের কাছে মূল্যবান জিনিস হলো তার জীবন, আর তুমি সেটাকেই অনায়াসে শেষ করতে চলেছিলে। না, সাহসী না হলে তো এরকম কথা মাথায় আসতে পারেই না। দেখো নীরা, তুমি আমাকে যতই ঠেস দিয়ে কথা বলো না, কারণ আমি জানি আমি একটা ভুল করেছি এবং তার শাস্তি আমি এখনো পাচ্ছি। এর পরেও আমাকে কথা শোনানোর কি কোনো দরকার আছে? রানাদা, এটা ভুল নয়, পাপ। পাপ করতে চলেছিলে তুমি। তুমি যেরকম নিজে মরতে চলেছিলে, ঠিক সেরকমই দি ভাই আর সন্তান এদেরকেও মেরে ফেলতে চলেছিলে। নীরা, যার যন্ত্রণা সেই বোঝে। কোনো না কোনো কাজ তো তোমাকে শুরু করতে হবে, নইলে তোমাদের জীবনটা চলবে কি করে রানাদা? কিছুদিন পর তুমি বাবা হতে চলেছো রানাদা। দি ভাই আর তার সন্তানের ভালো মন্দের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তুমি তুমি এই দায়িত্বটা এড়াবে কি করে বলো? না না, আমি তোকে কোনো মানসিক চাপ দিচ্ছি না, আমি শুধু বাস্তব অবস্থাটা বোঝানোর চেষ্টা করছি। কোথায় যাবো, কার কাছে কাজ চাইবো, কি করব? জানো আমার এখন কি পরিস্থিতি? বাড়ি থেকে বাইরে বেরোতে আমার ভয় লাগে গো। মনে হয় সবাই আমার দিকে তাকাচ্ছে আর তাকিয়ে বলছে, ওই ছেলেটা না যে আত্মহত্যা করতে গেছিল, মরতে গেছিল, ছি এই ছেলেটা, পিঠ পিছে ব্যঙ্গ বিদ্রুপ করে। কি মনে হয় নিজেকে জানো তখন? দেখো, আমার কাছে একটা উপায় আছে, তুমি যদি কিছু মনে না করো বলতে পারি। মনে করার কি আছে বলো না, এখন তো তোমরাই সব, আশা ভরসা সবকিছুতে তোমরা। তুমি চাইলে আমার স্বামীর সঙ্গে ব্যবসা শুরু করতে পারো। তুমি যে এটা ভেবেছো তার জন্য থ্যাংক ইউ। তুমি আমাকে একটু আগে বললে না যে আমি সব সত্যি কথা মুখের উপর বলতে পারি, সেই সুবাদেই বলছি
এই দুনিয়াতে পরম শত্রুর সাথে হাত মেলানো যায়, কিন্তু ইন্দ্রের মতন ছেলের সাথে নয়। দেখো নীরা, আমার কাছে সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যেই। ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের কাছে সবকিছু টাকার হিসেব। ও প্রয়োজনে একটা কুকুরের পায়ে ফুল দিয়ে মালা দিয়ে পুজো করতে পারে, আবার প্রয়োজন মিটে গেলে সেই কুকুরকে লাথি দিয়ে সরাতে পারে। দেখো নীরা, তুমি কষ্ট পেও না। জীবনে যা কিছু হয়ে যাক, ওই ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের সাথে আমি কোনো কাজ করতে পারবো না, কারণ আমি জীবনটাকে সেই নজরে দেখি না গো। দেখি বাবা, কতটা দিচ্ছ মা? কতটা আবার? এইটুকুনি তো তরকারি রে বাবা। না খেয়ে কে চেহারা কি হাল করেছিস বল দেখিনি? হবে নাই বা কেন? ঠিক খাওয়ার সময় বাড়ির বউ বাড়িতে নেই, কোথায় সামনে বসে এনে দেবে রে, খাওয়াবে তবে না? হ্যাঁ খাও বাবা, খাও। ও বাবা, একটু শান্তিতে খেতে দাও না মা। তোর মাথায় হাত দিলে তো ছ্যাঁকা লাগছে নাকি রে? দুদিন হলো আলাদা থাকছিস, অমনি বউয়ের দিকে ঢলেছিস। হ্যাঁ মা, পুজোর সময় আমি কিন্তু তোকে বলেছিলাম বউকে একটু সামলে রাখবি। বাড়ির বউ ঘরের বাইরে গেলেই ব্যাস, তার চেহারা পাল্টে যাবে। মাথায় রাখিসনি কেন কথাটা? তো সামনে দাঁড়িয়ে খাওয়াবে তা না। বাপের বাড়ি বাই সারাক্ষণ। জানতাম তো বাড়ির বাইরে বেরিয়েছে, বেশ তোকে নাকে দড়ি দিয়ে নাকে দড়ি দিয়ে ঘোরাবে একেবারে। খাওয়ার সময় সামনে নেই। ঠিক ও মা কিছু টাকা দাও না গো। আমাদের বাড়ির সামনে টনি মার্ডিল হোটেল আছে, ওই হোটেল থেকে আমি ভাত আনিয়ে খাই, আমার কোনো অসুবিধা হয় না। হোটেলের খাওয়া মোটে ভালো মা। কি কানে ছাগলের মতো ম্যাম করছে কি? কিছু টাকা দাও না। টাকার গাছ পেয়েছে আমাকে সারাক্ষণ করে টাকা দাও। সেদিন সোনাকে 3000 টাকা দেয়া। ওইখানে দেখ তো সোনার ব্যাগ আছে, দেখ পুরো টাকা নিশ্চয়ই খরচা হয়নি, ওর মধ্যে কিছু পাওয়া যাবে, দেখ। 3000 টাকার ছেলেদের শার্ট আর জিন্স কিনেছে সোনা? কার জন্য? তুমি এখানে কি করছো? আমার গিফট নিয়ে এসছো? একটু আগেই ডাক্তার কাকুর কাছে এত বকুনি খেলে আবার এখানে এসছো? শোনো, আমি বলে রাখছি, এরপর যদি ডাক্তার কাকু আমাদের একসঙ্গে দেখে না, চিরদিনের মতো দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দেবে। ওকে, রিল্যাক্স। তুমি একটু শান্ত হও, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আচ্ছা শোনো, আমি তোমাকে ভালোবাসি, তাই নিজের পায়ে কুড়ুল তো মারবো না। তুমি ভালোবাসো ঠিকই, কিন্তু তোমার একটা গোয়ার তুমি আছে, আর ভয়টা ঠিক সেখানে। ঠিক বলেছে, কিন্তু আমি এমন কিছু অবশ্যই করব না যাতে আমাদের দেখা করাটা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। উল্টে আমি এমন কিছু একটা করতে এসেছি যাতে ডাক্তার কাকুর মতো ছোটোখাটো বাধা পেরিয়ে আমরা সারা জীবনের মতো একসাথে থাকার পথটা তৈরি করতে পারি, আর এবং সেটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর সেই জন্যই আমি এই গিফটটা নিয়ে এসেছি। ক্লিয়ার? না, ক্লিয়ার নয়। একটা গিফট কি করে তোমার আর আমার একসাথে থাকার পথ ক্লিয়ার করবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বুঝে যাও, আগে গিফটটা খোলো নাও। আমি আর এই টেনশন নিতে পারছি না। এই ডাক্তার কাকুর টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার মধ্যে তুমি এগুলো কি ইয়ার কি মারছো তুমি? এই ছবিগুলো কিন্তু ইয়ার্কির বিষয় নয়, এগুলো আমি মনের জন্য নিয়ে এসেছি। হোয়াট? শেষ দির জন্য? দিস ইজ টু মাচ আবির। এই দেখো, তুমি তো বললে যে একবার মনের বিয়ে হয়ে গেলে আমাদের রাস্তা ক্লিয়ার। ইনফ্যাক্ট ওই ডাক্তার কাকুর বকুনি খাওয়ার পরে আমি এটা ডিসাইড করে নিয়েছি যে আর সময় নষ্ট না করে আমি মনের বিয়ে দিয়েই ছাড়বো, আর তারপরে আমাদের বিয়ের কথা তোমার বাবার কাছে পাতবো, ব্যাস হয়ে গেল। কিচ্ছু হলো না। এই ছেলেগুলোর কথা বাবার সামনে কে তুলবে? তুমি? আবির কিন্তু এত কাছাকাছি করে না। দেখো, একজন ঠাকুরমশাইয়ের থেকে আমি এই ছবিগুলো জোগাড় করেছি। কেউ নিউ ইয়র্ক, কেউ অস্ট্রেলিয়া,
এই ছেলেগুলো ওই সব জায়গায় ভালো পোস্টে চাকরি করে, আর কোনো সম্বন্ধই ধরাছোঁয়ার মধ্যে নয়। ইনফ্যাক্ট ঠাকুরমশাই এই সম্বন্ধগুলোর কথা তোমার বাবার কাছে গিয়ে বলবে। সে ঘুরে বালি। দু দিদির বিয়ে দেওয়ার পর থেকে বাবা যা ভুগছে, তারপর শেষ দিন বিয়ে বাবা কখনোই অত দূরে দিতে রাজি হবে না। সে কি গো, এই দেখো তুমি তোমার গোটা প্ল্যানে একেবারে জল ঢেলে দিলে। কত সুন্দর একটা ব্লু প্রিন্ট তৈরি করেছিলাম। এই ব্লু প্রিন্টে এবার ব্ল্যাক দিয়ে পুরো মুছে দাও। তাহলে আমাদের বিয়ের কি হবে? ধরো বলছি, আরে তোমার গিফট তুমি ফেরত নিয়ে যাও। আর ডাক্তার কাকুর কথাটাই ঠিক, আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শোনো, তুমি কিন্তু ঠিক সময় চলে এসো কলেজের গেটের সামনে, আমি ঠিক পৌঁছে যাব। এটা কি কিসের বিল? হ্যালো, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, কি কি- কি- কি এটা দেখি? তোর ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে এটা পেলাম। ছি চোরটা, তুই আমাকে না বলে আমার ব্যাগ চেক করেছিস? আগে বল, কার জন্য 3000 টাকার শার্ট আর জিন্স কিনেছিস? কি হলো, কথা বন্ধ হয়ে গেল? উত্তরটা দে। আমার ব্যাগ চেক করার অধিকার তোকে কে দিয়েছে? হাটের কথা না বলে সত্যি কথাটা বল। কলেজের ফি দেওয়ার নাম করে, কলেজের বই কেনার নাম করে হাজার হাজার টাকা দিয়ে কার জন্য শার্ট আর জিন্স কিনেছিস বল। দেখ শোনা, ভালোই ভালোই বলছি, সত্যি কথাটা বলে দে। মা আর দাদা কিন্তু এই খবরটা এখনো জানে না। মা আর দাদার কানে যদি এই খবরটা যায়, তাহলে বুঝতে পারছিস তো অবস্থাটা কি হবে। আগে তো ফালতু ফালতু ব্যাপার নিয়ে আমার সাথে ঝামেলা করতিস, আর এখন সেটা করতে পারছিস না বলে এই বিলটা নিয়ে আমার সাথে ঝামেলা করছিস। এই, তুই আমাকে না জিজ্ঞেস করে আমার ব্যাগ ঘেটেছিস কেন? হ্যাঁ বল, কেন ঘেটেছিস? শোনা, এই চোখ লাগাচ্ছিস কাকে? তুই কাকে চোখ লাগাচ্ছিস? কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন তোরা? দেখ না দাদা, ছোট তখন থেকে কি একটা বিল নিয়ে আমাকে যা নয় তাই কথা শুনিয়ে যাচ্ছে। কেন শুধু ছোট বোনটার সঙ্গে ঝগড়া করছিস? এই দেখ, শার্ট আর জিন্সের দাম 3000 টাকা, আর বিলের ওপর নামটা দেখ কার লেখা, দেখ। স্বর্ণাঞ্জলি সেনগুপ্ত, এটা তো তোর নাম। সোনা, মা, তুমি বিশ্বাস করো ওটা আমার বিল না। আমার বান্ধবীটা ওর নিজের নামে বিল করিয়ে বাড়িতে রাখতে পারবে না বলে আমার নামে বিল করিয়েছে। এটা আমার কি দোষ মা? তাই তো, কেন কি মিচি মিচি বকছিস? ওর বন্ধুত্ব। মা, সোনা যেই কেঁদে কেঁদে বললো তুমি অমনি মেনে নিলে? বললেই হলো এটা সোনার বান্ধবীর বিল। আমি দাদার দেওয়া টাকাটা দিয়ে সত্যি কলেজে ফিস দিয়েছি। তুই কেন বিশ্বাস করছিস না ছোট্টা? এই ফ্যাশন বলে দোকান থেকে তুই জিনিসপত্র কিনেছিস, তাই তো? এই দোকানে এই চিন্ময় কাজ করে, আমি ওকে খুব ভালো করে চিনি। আমি জেনে নেবো কে গেছিল ওই জিনিসগুলো কিনতে। কি হলো, এখনো চুপ করে আছিস? দাদা যে এতগুলো কথা বললো তার উত্তর তো দিতে পারিস, দে। নিজের দাদারাই যদি আমাকে এরকম ভাবে সন্দেহ করে, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। না শোনা, তোকে কেউ সন্দেহ করছে না। আমি শুধু তোর মুখে শুনতে চাই কে ঠিক। বিশু মিথ্যে কথা বলছে নাকি তুই সত্যি কথা বলছিস? ছাড় না। এই বিশু, তোর কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, তুই কাজে যাবি না? 9 মাসে 6 মাসে যাও, বা একখানা কাজ জুটছে, সেটা তো না গিয়ে বাড়ি বসে থাকার মতলব না কি রে? আমি কি বলেছি যে আমি যাবো না? তাহলে যা না। কাজে না গিয়ে বাড়িতে বসে সমানে একেবারে এক ঝামেলা পাকাচ্ছে। ছোট মেয়েটাকে সমানে বিরক্ত করে মারছে একেবারে। মা, বিশু কিন্তু ঠিক কাজটাই করেছে। দেখি, বড় দাদা হিসেবে ওর মনে হয়েছে, তাই জন্য ও সোনাকে জিজ্ঞেস করেছে। এটাও কেউ করতে পারবে না। শোন, দাদার দায়িত্ব পালন করার আগে না ওকে ছেলের দায়িত্ব পালন করতে বল। সারা মাসের চাকরি জোগাড় করতে বল, মায়ের হাতে এনে টাকা দি, তারপর বড় বড় কথা। তা না বসে বসে খালি বোনকে শাসন কর। মা, তুমি কিন্তু শোনো ইন্দ্র, আগে নিজের বউকে সামলাও। সে মহারানী একেবারে উড়ে উড়ে বেড়াচ্ছেন, তাকে শাসন করতে পারছে না, বাড়ি বউ এসছে বোনকে শাসন করতে।
এই বাড়িতে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কথা বিশ্বাস করে না মা, কেউ না। হ্যাঁ, ভালোবাসি না, নিজে দোষ করবি আর এই থাম তো, ভাল লাগছে না, চুপ করে থাক। এই চল ঘরে চল, চল। আশ্চর্য, ভাল লাগে না? দুটো দাদা একটা মাত্র বোন, কোথায় সবসময় আদর যত্ন করবে তা না, সারাক্ষণ পিছনে লেগে আছে, সারাক্ষণ পিছনে লেগে আছে। তুই তো সবই দেখলি, বল কেন বলতে পারবি আমার দোষটা কোথায়? আরে থাম তো, কানে কাছে ঘ্যান ঘ্যান করে যাচ্ছিস, থাম না একটু। আচ্ছা, একটা কথা বলতে পারবি, এই বাড়িতে আমার কথা কি কেউ কোনোদিনও বুঝবে না? কেন বিশ্বাস করবে না তোর কথা? আমি তো তোকে বলছি বিশু, এসব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করাটা বাড়িতে বন্ধ কর। জানিস না, এই সব ঝামেলাগুলো আরো বাড়ালে মায়ের মনের অবস্থা আরো খারাপ হবে। কেন করছিস তারপরে এসব? এগুলো যত পারবি ইগনোর কর। আর আমি তো এই বাড়িতে এখন আর থাকি না, যেসব সব ঝামেলা আমি সামলাবো। ফালতু বিষয় নিয়ে ঝামেলা করিস না সবসময়। ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের কাছে সবকিছু টাকার হিসেব। জীবনে যা কিছু হয়ে যাক, ওই ইন্দ্রের মতন ধান্দাবাজ ছেলের সাথে আমি কোনো কাজ করতে পারবো না। ও তুই তো কি ভাবছিস রে নীরু? হ্যাঁ, তোকে দেখে তো মনে হচ্ছে যে পৃথিবীর যত দায়িত্ব তোর ছোট্ট কাঁধে এসে পড়েছে। আমি রানাদার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বাবা। এই জন্যই তোকে আমি কিছু বলতে চাইনি। আমি তো তোকে চিনি, তোর এমন মন, অন্যের বিপদের কথা শুনলে তুই শান্ত হয়ে থাকতে পারিস না। কিন্তু এই সময় ছোটাছুটি, টেনশন এসব একদম ঠিক নয় তোর পক্ষে। কিছু মনে করো না বাবা, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। দিভাই তো প্রেগনেন্ট, ওর টেনশন কি সাংঘাতিক ছিল। নিশ্চয়ই খুব ছোটাছুটিও হয়েছে, এতে তো ওর কিছু হয়েও যেতে পারতো। মানছি আমি রানাদা আর দিভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তাই বলে তুমি এত বড় ঘটনাটা আমাকে জানাবে না বাবা? রানাদা তো অন্য কেউ নয়। দেখ নীরু, তুই, তিথি, বিথি, ঝিনুক, মন, এরা সবাই আমার এক একটা বুকের পাঁজর। তোদের কষ্ট আমি দেখতে চাই না, তাই তো তোদের আগলে রাখার চেষ্টা করি। এই কারণেই বলিনি। কিন্তু বাবা, রানাদা তো এই পরিবারেরই একজন। ওরে, রানা যে আমার কাছে কি সেটা যদি বোঝাতে পারতাম। বাবা, রানাদার যদি কিছু হয়ে যেত আমি তো জানতেও পারতাম না, আর দিভাইয়ের পাশেও দাঁড়াতে পারতাম না। ও যে বলে না, স্নেহমতি বিষম বস্তু। তোদের ভালোবেসে আগলে রাখাটাই তো আমার বরাবরের অভ্যেস। বাবা, এবার যে আমাকে আর দিভাইকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে। তাহলে অভ্যেসটা বদলাতে বলছিস মা? বাবা, রানাদার যদি কিছু হয়ে যেত তাহলে দিভাইয়ের বাচ্চা, এদের কি হতো? আমার তো ভেবেই মাথা ঘুরে যাচ্ছে। ওরে, একেই তো বলে বন্ধন, ভালোবাসার জোর। এর জোরেই তো আমরা বাঁচি। আচ্ছা, তুই যে আমাকে এত জ্ঞান দিচ্ছিস, তুইও তো তিথির কথা ভাবছিস। তুই পারছিস ওকে লড়াইয়ে একা ছেড়ে দিতে? রানাদা কি করবে বাবা? দেখ, তোদের লড়াই তোদের লড়তে হবে। আমি বুড়ো বাবা হয়ে পাশ থেকে অস্ত্রগুলো যোগান দিয়ে যেতে পারবো। ওরে, তোদের পদবি বদলে গেছে বলে তো আমার দায়িত্ব শেষ হয়ে যায় না। তবে হ্যাঁ, তোকে আমার আগে বলা উচিত ছিল। আমি বাজারের কয়েকজনকে ওর কাজের কথা বলেছি, কিন্তু সবাইকে তো সব কথা বলা যায় না। এই সুইসাইড করতে গেছিল, চুপচাপ বসে থাকে। তা বাবা, তুমি কাকে কাকে বলেছো? ওই সুভাষ, তারপর মানুষ ইতিমধ্যেই একটা কাজের খবর দিয়েছে একটা ফেয়ার প্রাইস শপে। বাহ, এ তো খুব ভালো খবর। তাহলে রানাদা কাল থেকেই জয়েন করুক না। দোকানটা কার জানিস? কার? দেবরাজ কুন্ডু। দেবরাজ কুন্ডু মানে মিলিটারি কাকু দেবরাজ কুন্ডু? হ্যাঁ, রিটায়ার করার পর ওই দোকানটা দিয়েছে। কি সাংঘাতিক! মানে উনি তো খুব কড়া, যাকে তাকে ধরে নিয়ম বোঝাতে থাকেন, ধমকান। এমনি মেজাজ, পান থেকে চুন খসলেই ধমক।
আর রানা যা ছেলে, ও তো গায়ে হাত তুলে দিতে পারে। তাহলে মানে ঘরে বসে থাকলে তো হবে না, কাজ তো করতেই হবে। হবে, কালকে কাজে বেরোবার আগে দেবরাজের ব্যাপারটা ওকে ভালো করে বুঝিয়ে দেবো। এতদিনে মনে হয় শান্তি পেলাম। কেন, আবার কি হলো? মিসদি, তুই একমাত্র জানিস কিভাবে আমার চুলটা বেঁধে দিলে না আমাকে দেখতে ভালো লাগে। বাবা রে বাবা, থাক হয়েছে। নে নে নে, ফোনটা রাখ না, দেখলি তো কেমন লাগছে নিজেকে। ওট 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 ওট, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। এই নে ব্যাগটা নে। শোন মিসদি, আজকে কিন্তু আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হবে, আর ফিরে এসে কিন্তু আমি তোর সাথেই লাঞ্চ করব। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে, চল চল, দেরি হয়ে যাচ্ছে, সাবধানে যাস কিন্তু। আচ্ছা, টাটা। টাটা টাটা। হ্যালো। হ্যাঁ গো, কি খবর? বাড়ির সবাই ভালো তো? সবাই ভালো। তুমি কি করছো এখন? খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? হ্যাঁ, এখন খাওয়া দাওয়ার ব্যাপারে একেবারে নিশ্চিন্ত। এই গৌতম কাল রাত্রে এসছে খাবার বানিয়ে নি, এখন আবার নিজের থেকেই রান্না করছে। বাহ, আমিও নিশ্চিন্ত। গৌতম একদম ফ্যান্টাস্টিক কুক। বলছিলাম যে তুমি কিন্তু আরো 2-4 দিন বাপের বাড়িতে থেকে আসার কথা ভাবতেই পারো। আচ্ছা, তাহলে কি শেষমেশ গৌতম দা আমার রান্নার জায়গাটা নিয়ে নিল? শোনো না, আসল কথাটা বলি। গৌতম যেচে পড়ে আমার ঘাড়ে এসে পড়েছে। আসলে কি বলতো, ওর বউ নেই তো, সেই জন্য এখানে রান্নার এলেমটা দেখাতে এসছে। শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলো। তোমার অভাবটা কি কেউ মেটাতে পারে? আমি কিন্তু তোমায় খুব মিস করছি, খুব। সারাদিন তোমার মুখটা আমার চোখের সামনে ভাসে। আচ্ছা দাদা, বলছি আমি ওই হলুদের কৌটোটা কোথায় রেখেছি তুমি কি জানো? রেখেছিস তুই আর জিজ্ঞেস করছিস আমাকে? ও অদ্ভুত, তাই তো। হ্যাঁ বলো। আচ্ছা দাদা, বৌদি বাড়িতে নেই, তুমি কার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? না, এটা তো ঠিক না, একদম ঠিক না। আমি বৌদিকে সব বলে দেবো। শোন গৌতম, অন্যের কথায় আড়ি পাতা খারাপ, এটা জানিস তো? ও, হাঁড়ি পাচ্ছি না, ঠিক আছে। হ্যালো, শোনো না গো, তুমি কবে ফিরবে বলো না। একদিকে ব্যবসার কাজ, অন্যদিকে এই বোকাটাকে সামলাতে গিয়ে আমার জীবন একেবারে জেরবার হয়ে যাচ্ছে। দাঁড়াও, আগে রানাদার কাজের পরিস্থিতিটা কি হলো সেটা আগে দেখে নি, সেই বুঝে আমি কাল ফিরে আসব। হ্যালো, কি হলো, কথা বলছো না যে? না, কিছু না। মুখটা হারি হয়ে গেছে মনে হচ্ছে। শোনো, রানাদা তো দিভাইয়ের বর, বলো। রানাদার জন্য না হোক, দিভাইয়ের জন্য তো চিন্তা হবেই। তুমিও যদি ছোটবেলার থেকে কারোর সাথে বড় হও, তাহলে তার জন্য তুমি একবার হলেও ভাববে না? সেই জন্যই তো রানাদার জন্য চিন্তা মাথায় থেকেই যায়। রাখছি আমি। গাধা কোথাকার, এ কোথাকার গাধা আমার কপালে জুটলো? হ্যাঁ, কেরোসিন তেলের মগ সরষের তেলে জমালে। বিশ্বাস করুন, আমি এটা ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ভুল তো মানুষ মাত্রই হয়, বলুন। চুপ! তোকে যদি প্রাণ ভরেও আমি চাপ খাই, তাহলে আমার মন ভরবে না। গাধা, দোকানে আগুন লাগিয়ে দিয়ে বলবে ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না। আপনি দয়া করে মাথা গরম করবেন না, আমাকে বলুন কি করতে হবে, আমি করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, মাথা গরম করবো না তো কি করবো? তোমাকে জামাই আদর করে খাওয়াবো। কি ভেবেছিস আমার এত টাকা লোকসান কে পূরণ করবে? কে দেবে, কে দেবে টাকা? তোর বাপ। এই, বাপ তুলে কথা বলবেন না, গেড়ে রেখে দেবো এখানে। এত বড় কথা, ভুল করে আবার তর্ক করছো? তুমি ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। এই যে আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, তখন থেকে গলা ফাটাচ্ছেন। এত অহংকার কিসের আপনার? কোথা থেকে আসে এত অহংকার? কি বলছিলেন একটু আগে? আমাকে হিরো বলছিলেন না, যে আমার মতন হিরো পথে ঘাটে ঘুরে বেড়ায়? শুনুন, মিলিটারিদের উপর সম্মান আমার আছে, কিন্তু না আপনাদের মতন মিলিটারিরাও পথে ঘাটে ঘুরে বেড়ায়, এরকম দোকান চালায়। মিলিটারিতে ছিলেন বলে কি মাথা কিনে নিয়েছে না? মানুষদেরকে বোকা আর ফালতু ভাবেন। আসল বড় বোকা হলেন আপনি। তুমি তুমি যা নয় তাই বলছো আমাকে। আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ধরে কথা বলুন, আর গলা নামিয়ে কথা বলুন, ঠিক আছে? শুনুন,
আমি শুরু থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি আমি এই দোকানে কি করব, আমাকে বোঝান যে এটা কোথা থেকে কি দেবো কি না দেবো। একটা উত্তর দিয়েছেন আপনি, বাজে বকে যাচ্ছেন তখন থেকে। যদি কোনো লোকসান হয়ে থাকে তার কারণ আপনি নিজে। আমার সাথে এভাবে কথা বলার সাহস কারু এ পর্যন্ত হয়নি। হ্যাঁ, আমার হয়েছে সেই সাহস, আমার আছে সেই সাহস। আসলে কি জানেন তো, আপনাদের মতন মানুষের আসল জায়গা হলো চিড়িয়াখানা। জুতো পেটা করবো তোমাকে। বেরো বেরো এখান থেকে, তোমাকে এখানে কাজেই রাখবো না। বেরো। আপনি ভাবলেন কি করে যে আপনার দোকানে আমি কাজ করব? হ্যাঁ, যত সব বদ্ধ উন্মাদ আপনি। একটা ভালো কথা বলছি, শুনে রাখুন ভালো করে। ডিসিপ্লিন বলছিলেন না, ডিসিপ্লিন। মানুষের সাথে ভদ্রভাবে ভালোভাবে ব্যবহার করাটাও একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তোমার মতো ছেলেকে আমি গুলি করে মারতাম। নেহাত অঞ্জন স্যারের কথা ভেবে তবে আমি ছেড়ে দিলাম।